ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। আমি শেখ নওয়াজ হোসেন। আজকে শুরু করবো আমরা মাইটোকন্ড্রিয়া, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক বোথ ফর নিট অ্যান্ড বোর্ডস। চলো লেকচারটা আমরা শুরু করি। প্রথমেই দেখো, তোমরা জেনারেলি সেল বায়োলজির আমার যে কটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সে কটা ভিডিও যদি দেখে থাকো তাহলে তারপর থেকে কোরিলেট করাটা অনেকটা ইজি হবে। প্রথমে শব্দ আছে, লেখা আছে মাইটোকন্ড্রিয়া। আমরা জেনারেলি মাইটোকন্ড্রিয়া কী জিনিস জানি? সেল অর্গানেল, অর্থাৎ সেলের মধ্যে ছোট্ট একটা অংশ যেটা সেলের বিভিন্ন ধরনের কাজ করার জন্য উপযোগী হবে। এই মাইটোকন্ড্রিয়া যে শব্দটা লেখা আছে এটা কিন্তু কোনো সিঙ্গুলার শব্দ নয়, এটা হলো প্লুরাল শব্দ। সিঙ্গুলারে একে কী বলা হয়? মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ন শব্দটা হলো সিঙ্গুলার, প্লুরাল শব্দ হলো মাইটোকন্ড্রিয়া। এবং একটা সেলের মধ্যে যতগুলো মাইটোকন্ড্রিয়া আছে সবাইকে একত্রে আমরা বলে থাকি কন্ড্রিওম। কি বলে থাকি? কন্ড্রিওম। সুতরাং তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে মাইটোকন্ড্রিয়া শব্দটা কি, এটা হলো প্লুরাল শব্দ, মাইটোকন্ড্রিয়ন হলো সিঙ্গুলার শব্দ, এবং একটা সেলের মধ্যে যতগুলো মাইটোকন্ড্রিয়া আছে তাদের সকলকে বলা হয়ে থাকে কন্ড্রিওম। এখন প্রশ্ন যে একটা সেলের মধ্যে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে? জেনারেলি একটা সেলের মধ্যে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে সেটা ডিপেন্ড করে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন। ধরো আমি এখন তোমাদেরকে এখান থেকে পড়াচ্ছি, তো বোর্ডের এপারে পড়ানোর জন্য হয়তো তোমরা কেউ বোর্ডের ক্যামেরার ওই পাশে, কেউ শুয়ে ক্লাস করছো, কেউ বসে ক্লাস করছো। তো তুলনামূলক যদি একটা কম্পেয়ার করা যায় যে তোমাদের বেশি শক্তির প্রয়োজন না আমার বেশি শক্তির প্রয়োজন, সেক্ষেত্রে দেখতে পাবে হয়তো আমার বেশি শক্তির প্রয়োজন। এবার যেহেতু আমার বেশি শক্তির প্রয়োজন, এই শক্তির সঙ্গে মাইটোকন্ড্রিয়ার কি কিছু রিলেশন আছে সেটাই একটু পরে গিয়ে দেখব। তো মনে রাখো যে শক্তির সঙ্গে মাইটোকন্ড্রিয়ার একটা রিলেশন আছে, যত বেশি শক্তির প্রয়োজন মাইটোকন্ড্রিয়ার পরিমাণও তত বেশি প্রয়োজন। আমি যেহেতু এদিকে তুলনামূলকভাবে একটু বেশি কষ্টর কাজ করছি, সুতরাং আমার মাইটোকন্ড্রিয়ার পরিমাণ বেশি হবে বা মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা বেশি হবে। এখন কোনো মানুষ যদি আমার সামনে এখানে দৌড়ায়, আমি হয়তো হেঁটে হেঁটে পড়াচ্ছি, সে দৌড়াচ্ছে, তুলনামূলক যে দৌড়াচ্ছে তার বেশি শক্তির প্রয়োজন, আমার একটু কম শক্তির প্রয়োজন। সুতরাং যে দৌড়াচ্ছে তার ক্ষেত্রে এনার্জির পরিমাণটা অনেকটা বেশি প্রয়োজন। সুতরাং তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে বা এনসিইআরটি যে শব্দটা লিখেছে যে একটা সেলের মধ্যে নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ডিপেন্ডস আপন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি অফ এনি বডি অর এনি সেল, সেলটা কতটা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি করবে, কতটা তার শক্তির প্রয়োজন, তার উপর নির্ভর করবে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ বা মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কতটা হবে। এখন প্রশ্ন যে মাইটোকন্ড্রিয়া কেমন টাইপ স্ট্রাকচার? মাইটোকন্ড্রিয়া এখানে কিছু লেখা আছে যে সেল উইথিন সেল, তাহলে কি সেল একটা যেমন স্ট্রাকচার যত বড় সেরকমই কি স্ট্রাকচার? না, সেল তো আমরা মাইক্রোস্কোপিক পড়েছি যে খুব ক্ষুদ্র একটা অংশ, একটা শরীরের একদম ক্ষুদ্রতম অংশ বলা ভুল হবে না। তো তার মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া, নিশ্চয়ই তাহলে সেল যদি মাইক্রোস্কোপিক হয় মাইটোকন্ড্রিয়া অবশ্যই মাইক্রোস্কোপিক। মাইটোকন্ড্রিয়া এতটাই ছোট বলা চলে যে ওকে তো খালি চোখে দেখার তো প্রশ্নই ওঠে না, ইভেন নর্মাল মাইক্রোস্কোপেও দেখা যায় না। ওকে বিশেষভাবে যদি আমরা স্টেন করি তখনই একমাত্র মাইটোকন্ড্রিয়াকে আমরা দেখতে পাই। একটা বিশেষ ধরনের স্টেন আছে যাকে বলে জেনাস গ্রিন বি। এই জেনাস গ্রিন বি আমি এখানে লিখে দিচ্ছি। এই স্টেন করলে একমাত্র তবেই মাইটোকন্ড্রিয়াকে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে ভিজিবলি দেখতে পাই। মাইটোকন্ড্রিয়ার জন্য বিশেষ কিছু শব্দ আছে যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজনীয়। প্রথম শব্দ, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলে থাকি পাওয়ার হাউস অর এটিপি মিল অফ সেল। মাইটোকন্ড্রিয়াকে আমরা বলে থাকি সেল উইথিন সেল, সেমি অটোনমাস সেল অর্গানেল, এন্ডো সিম্বায়েন্ট অফ সেল। এই প্রত্যেকটা জিনিস কেন বলা হয় থাকে এটার ব্যাখ্যা আমরা এখনই করব। প্রথমে কি লেখা আছে না পাওয়ার হাউস অর এটিপি। প্রথমে একটা প্রশ্ন আসবে যে পাওয়ার হাউস মূলত আমরা বুঝি শক্তিঘর, এটা তো ছোটোবেলায় পড়ে এসেছি যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। এর সঙ্গে এটিপির কী সম্পর্ক? দেখো কথার জন্য বলছি, তোমার কাছে ধরো 100 টাকা আছে, তোমার কাছে কিছু পরিমাণ টাকা আছে। 100 টাকা 1 টাকার কয়েনও থাকতে পারে, 10 টাকার নোটও থাকতে পারে, 50 টাকার নোটও থাকতে পারে। তাহলে 1 টাকার নোট, 10 টাকার নোট, 50 টাকার নোট সবাই কোন জিনিসকে ক্যারি করে না টাকার মূল্যকে। একইভাবে আমরা এনার্জিকে যদি কোনোভাবে কতটা এনার্জি আছে যদি আমরা পরিমাপ বোঝাতে চাই, তার জন্য যে জিনিসটা ইউজ করি সেটা হলো এটিপি। অর্থাৎ এটিপি যেখানে লেখা থাকবে তোমরা সহজ ভাষায় বুঝবে এটা এনার্জিকে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করে? এনার্জি। আর এই এটিপিটাই তৈরি হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে, যেটা একটু পরে মাইটোকন্ড্রিয়া যখন স্ট্রাকচার করবো তখন পুরোপুরিভাবে ডিসকাশন করে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। এবার মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেল উইথিন সেল। কারণ কি? কারণ মাইটোকন্ড্রিয়া হলো একদম পুরনো যুগে যে প্রোক্যারিওটিক সেল যখন তৈরি হয়েছে তখনই তৈরি হওয়া একটা সেল অর্গানেল, যার মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে একটা নর্মাল সেলের যা যা থাকা উচিত। একটা নর্মাল সেলের আমরা জানি নর্মালি কী কী থাকে। একটা ডিএনএ থাকে জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে, তার সঙ্গে আরএনএ থাকে এবং তার সঙ্গে থাকে রাইবোজোম। এই তিনটে জিনিস যদি কোনো সেলের মধ্যে থাকে সে কী তৈরি করতে পারে? প্রোটিন। কোনো একটা সেল যখন প্রোটিন তৈরি করে তখন তাকে আমরা বলে থাকি সেমি অটোনোমাস সেল অর্গানেল। কী বলে থাকি? সেমি অটোনোমাস সেল অর্গানেল। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস বলা হয়। তার সঙ্গে সেল উইথিন সেল কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়া একটু পরে যখন স্ট্রাকচার পড়বো এই সমস্ত জিনিসগুলো তো দেখতেই পাবো। এর সঙ্গে দেখতে পাবো মাইটোকন্ড্রিয়া একটা ডবল মেমব্রেন সেল মেমব্রেন আছে, ডবল মেমব্রেন আছে। তার সঙ্গে আরও যে ফাংশন মেনলি দরকার একটা সেলের নিজের বেঁচে থাকার জন্য সেটাও কিন্তু এর মধ্যে দেখতে পাই। সেই জন্য একে বলা হয় সেল উইথিন সেল। আর এই কথাটার সঙ্গে রিলেট করে এই শব্দটা হচ্ছে সিম্বায়েন্ট অফ সেল। সিম্বায়েন্ট অফ সেল মানে কি? ধরতে পারো পুরানো যুগের কোনো একটা সেলের থেকে উদ্ভব হয়েছে। জেনারেলি আমরা মনে করে থাকি যে প্রোক্যারিওট
বা প্রোক্যারিওটিক সেল অর্থাৎ খুব পুরানো যুগের সেল, সেখান থেকে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয়েছে। সেখান থেকে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয়েছে বলে একে বলা হয় এন্ডোসিম্বায়ান্ট অরিজিন ফ্রম প্রোক্যারিওটস। এর মধ্যে পুরানো যুগ থেকে উৎপত্তি হওয়ার কারণে পুরানো যুগের একটা প্রোক্যারিওটে যা যা বৈশিষ্ট্য থাকে, যেমন এর ক্ষেত্রে রাইবোজোম থাকে 70S প্রকৃতির, এর মধ্যে আরএনএ থাকে, এর মধ্যে একটু তুলনামূলকভাবে অনুন্নত ডিএনএ অর্থাৎ সার্কুলার ডিএনএ থাকে, যেটা নন জেনেটিক হয়ে থাকে। তো এই বৈশিষ্ট্যগুলো একটা প্রোক্যারিওটের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো জেনারেলি আমরা দেখতে পাই বলে আমরা বলে থাকি এন্ডোসিম্বায়ান্ট অর্থাৎ প্রোক্যারিওটিক সেল থেকে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয়েছে। এই চারটে শব্দ মাইটোকন্ড্রিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা মাইটোকন্ড্রিয়ার কী স্ট্রাকচার সেটা পড়াশোনা করব। চলো স্ট্রাকচারের দিকে আমরা এগিয়ে যাই। এবার আমরা পড়বো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার। এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এনসিইআরটি লাইন আছে, যে লাইনগুলো আমরা শুধুমাত্র কভার করার চেষ্টা করব। দেখো আমি প্রথমেই বলি, আমি নিটের বিগত বছরগুলো কোশ্চেন বা আমার যখন নিটের প্রিপারেশন নিয়েছি তখন আমি দেখেছি যে পুরো কোশ্চেন প্ল্যান্ট ফিজিওলজি রিলেটেড, যেমন সেল বায়োলজি বা প্ল্যান্ট ফিজিওলজি, প্ল্যান্ট কিংডম বলো না কেন, বা ক্লাস 12-এর জেনেটিক্স, তো কম বেশি তুলনামূলক সব এনসিইআরটি লাইন থেকেই উঠে আসে। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের লেকচারটাকে এতটা পরিমাণে মজবুত করার যে যেন এনসিইআরটির প্রত্যেকটা লাইনের ডাউট ক্লিয়ার হয়ে যায় এবং এনসিইআরটির প্রত্যেকটা লাইন এখানেই মুখস্থ হয়ে যায়। তো এনসিইআরটি লাইনের উপর বেস করে সম্পূর্ণভাবে এই ছবিটা আমার আঁকা আছে। এই ছবিটা যদি একবার তোমরা বুঝে নাও, এনসিইআরটির যে কটা লাইন লেখা আছে 14টা বা 15টা মাইটোকন্ড্রিয়া নিয়ে, প্রত্যেকটা লাইন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেকটা লাইন আমি তোমাদেরকে এখানে মুখস্থ পড়ে শুনিয়ে দেবো যে কোথাকার লাইন এনসিইআরটির কোনটা কী লেখা আছে। তো দেখো আমরা পড়ছি মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার। কিছুক্ষণ আগে আমি বললাম যে মাইটোকন্ড্রিয়ার এই যে স্ট্রাকচারটা পড়ছি তোমাদের এনসিইআরটিতে কেমন ছবি দেওয়া আছে একটুখানি তোমাদেরকে দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এনসিইআরটিতে ছবিটা দেওয়া আছে এটা, অর্থাৎ এনসিইআরটির যে ছবিটা দেওয়া আছে ওটা দেখতেই পাচ্ছ কেমন টাইপের শেপ, সিলিন্ড্রিক্যাল টাইপ শেপ বা সসেজ টাইপ শেপ হতে পারে কার, মাইটোকন্ড্রিয়ার। আমি ধরছি কথার জন্য বলছি এই পেনটা হচ্ছে একটা সিলিন্ডার। সিলিন্ডার নিশ্চয়ই জানো লম্বা হয়, এরকম গোল একটা ব্যাসার্ধ থাকে, তো ব্যাসার্ধযুক্ত একটা গোল থাকে এবং এরকম লম্বা হয়। তুমি ধরে নাও যে মাইটোকন্ড্রিয়া তোমাদের জন্য এটা, এই মাইটোকন্ড্রিয়াটা সিলিন্ড্রিক্যাল এরকম শেপ, একে আমি মাঝ বরাবর কেটে দিয়েছি। মাঝ বরাবর কেটে দিলে কি পাবো, ঠিক এরকম একটা জিনিস পাবো। মাঝ বরাবর কেটে দিয়েছি এবং এরকমভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। দুটো আলাদা ভাগ হয়ে গেছে, দুটো হাফ হাফ ভাগ হয়ে যাওয়ার পর একে তুলে ধরেছি, ভিতরে দেখতে পাচ্ছি এই জিনিসটা আছে। এবার তোমরা সেল বায়োলজি যখন ইন্ট্রোডাকশান পড়েছো তখন জানো যে আমাদের সেলের মধ্যে বিভিন্ন ধরনের সেল অর্গানেল আছে, যার মধ্যে বেশ কিছু সেল অর্গানেল আছে যারা ডবল মেমব্রেনকে কন্টেন করে থাকে। তার মধ্যে একটা উদাহরণ হলো মাইটোকন্ড্রিয়া, আর একটা আছে নিউক্লিয়াস, আর একটা একটু পরেই পড়বো সেটা হলো ক্লোরোপ্লাস্ট। তো মাইটোকন্ড্রিয়ার এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, স্ট্রাকচারটার কিছুক্ষণ আগেই বললাম কীভাবে দেখতে পাবো। মাইক্রোস্কোপে জেনারেলি খালি চোখে, মাইক্রোস্কোপে খুব সহজে আমরা দেখতে পাই না যতক্ষণ না একে স্পেশাল স্টেন করি। এনসিইআরটি বলছে যতক্ষণ না একে স্পেশাল স্টেন করি ততক্ষণ পর্যন্ত দেখতে পাই না। স্পেশাল স্টেনটার নাম কি বলে দিলাম, জেনাস গ্রিন বি। যদি কারো এক্সট্রা মনে রাখার ইচ্ছে চাই সে মনে রাখতে পারো, আগের স্লাইডেই আমি লিখেছিলাম বানানটা, দেখে নাও ওখান থেকে। এখন এই যে মাইটোকন্ড্রিয়ার যে স্ট্রাকচারটা এঁকেছি, স্ট্রাকচারটা আমি প্রথমেই কী বললাম যে মাইটোকন্ড্রিয়া জেনারেলি হয়ে থাকে ডবল মেমব্রেন, অর্থাৎ দুটো মেমব্রেন দ্বারা ওকে ঘেরা হয়ে থাকে। দুটো মেমব্রেনের কী নাম হবে, যে বাইরের দিকে মেমব্রেন থাকবে তার নাম হলো আউটার মেমব্রেন, আর যে ভিতরে থাকবে তার নাম হলো ইনার মেমব্রেন। তাহলে দেখতে পাচ্ছ এই বাইরে যে কন্টিনিউয়াস লেয়ারটা আঁকা আছে এটা হলো আউটার মেমব্রেন, আর ভিতরে যে এরকম টাইপের একটা আঁকা আছে না, একটু পরে বলছি, এটা হলো ইনার মেমব্রেন। এনসিইআরটি বলছে যে বোথ আউটার মেমব্রেন অ্যান্ড ইনার মেমব্রেন এরা একটা কন্টিনিউ বাউন্ডারি তৈরি করেছে, যার ফলে এটা কোথায় আছে, ধরো আমি কথার জন্য বলছি, ধরো এটা হলো একটা সেল, এই সেলের মধ্যে নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়া থাকবে, নাহলে কোথায় থাকবে, আবার সেলের মধ্যে এরকমভাবে মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া ডবল মেমব্রেনও আমি আঁকলাম, জাস্ট একটা রাফ ছবি আঁকলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেলের মধ্যে এই টোটাল জায়গাটা তো সাইটোপ্লাজম থাকে, তাহলে মাইটোকন্ড্রিয়ার এই আউটার বাউন্ডারি বাইরেও কী পাবো, সাইটোপ্লাজম, যেটা একটা লিকুইড মেটেরিয়াল। এবং এই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের ভিতরে এই যে জায়গাটা ফাঁকা পড়ে আছে না, যে জায়গাটা লাল লাল চেরি ফলের মতো এঁকেছি, কিন্তু এই জায়গাটা ম্যাক্সিমাম ফাঁকা। আমি ছবিটা আঁকার কারণে এটা অনেকটা গাঢ় লাগছে বা কনডেন্স লাগছে, কিন্তু এই জায়গাটা পুরোটা ফাঁকা। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলে থাকি ম্যাট্রিক্স। সুতরাং এই ইনার মেমব্রেনের ভিতরে যে ফাঁকা জায়গা মাইটোকন্ড্রিয়ার ভিতরে তাকে বলা হয় ম্যাট্রিক্স, আর এই বাইরে যে জায়গাটা সেটা হলো এই জায়গাটা, অর্থাৎ সাইটোপ্লাজম। এনসিইআরটি বলছে যে এই ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন এরা দুজন মিলে একটা লেয়ার তৈরি করার ফলে একটা সেলের মধ্যে যে লিকুইড কম্পার্টমেন্ট হয় এরকম দুটো কম্পার্টমেন্ট তৈরি করেছে, একটা হলো এটা আর একটা হলো এটা। তারপর এনসিইআরটি বলছে যে এই যে ইনার মেমব্রেনটা আছে ও না ভিতরের দিকে ম্যাট্রিক্স, বললাম না এই জায়গাটা, বলছে ও ম্যাট্রিক্সের দিকে এরকমভাবে ইনফোল্ডিং করেছে, ভিতরের দিকে এরকমভাবে ঢুকে ঢুকে গেছে ভাঁজ খেয়ে খেয়ে। এই ভাঁজ খেয়ে খেয়ে ঢুকে যাওয়ার যে গঠনটা সৃষ্টি করেছে, গঠনটার নাম দিয়েছে ক্রিস্টি। কী নাম দিয়েছে, ক্রিস্টি। এটা এনসিইআরটির শব্দ, এটা হচ্ছে ক্রিস্টি। একটু পরে বা একটু আগেই ম্যাট্রিক্সকে ব্যাখ্যা করতে গিয়ে এনসিইআরটি বলছে যে ম্যাট্রিক্স হলো একটা হোমোজেনাস টাইপ অফ কম্পার্টমেন্ট, যেখানে কিছু সাবস্টেন্স আছে যারা একই রকমই জেনারেলি হয়ে থাকে, তাকে বলা হচ্ছে হোমোজেনাস
কম্পার্টমেন্ট, ঠিক আছে, হোমোজেনাস সাবস্টেন্স দ্বারা ভর্তি একটা কম্পার্টমেন্ট, সেটা কি ম্যাট্রিক্স। এবার তোমাদের অনেকের মনের মধ্যে ডাউট হবে যে একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে স্পেশাল স্ট্রেন না করে মাইক্রোস্কোপে দেখতে পাই না, তাহলে এর শেপ বা সাইজ কত হয়ে থাকে। দেখো এনসিআরটির যে ডেটাটা ওটাই আমি লিখেছি, এখান থেকে এটা যেটা লেখা আছে এটা হলো ডায়ামিটার। ধরো এই যে পেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পেনটার গোল অংশটা ডায়ামিটার ধরো, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে ব্যাস ডায়ামিটার। ঠিক একটা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও এখান থেকে এটা আমি ধরে নিলাম এই পেনের মতো এরকম আছে, ওর এই দিকটা আমি মাপছি, ঠিক আছে, এই দিকটা আমি মাপছি, তখন এটা কি হলো ব্যাস বা ডায়ামিটার। এনসিআরটি বলছে এর ডায়ামিটার হয়ে থাকে 0.2 থেকে 1 এবং এভারেজ মাইটোকন্ড্রিয়ার ডায়ামিটার হয়ে থাকে 0.5 মাইক্রোমিটার। কত? 0.5 মাইক্রোমিটার হলো এভারেজ, জেনারেলি 0.2 থেকে 1 রেঞ্জের মধ্যে ভ্যারি করে। আর লেন্থ কত হয়? লেন্থ হয় 1 থেকে 4.1। এর কিন্তু এনসিআরটি কোনো রকম করে এভারেজ ভ্যালু বলেনি, সুতরাং আমাদেরকে এভারেজ ভ্যালু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এবার যখন আমি প্রথম স্লাইডে পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বললাম যে এনসিআরটি মাইটোকন্ড্রিয়ার জন্য বা জেনারেলি অন্যান্য জায়গাতে আমরা বেশ কয়েকটা শব্দ মাইটোকন্ড্রিয়া পরিপূরক পাই। তার মধ্যে প্রথম যে শব্দটা ছিল পাওয়ার হাউস আর এটিপি। পাওয়ার হাউস আর এটিপি এটা কিসের জন্য হয়? আমরা জানি আমরা কোনো যদি খাবার গ্রহণ করি, খাবার খেলাম, শরীরের মধ্যে গেল, এবার আমাদের বডি নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কী নেয়? অক্সিজেন। এই অক্সিজেনটা যখন শরীরের মধ্যে যায় তখন ওই খাবারকে বিভিন্নভাবে জারিত করে, সেখান থেকে এটিপি অর্থাৎ শক্তি তৈরি করে। কিছুক্ষণ আগেই বললাম যে এটিপি হচ্ছে এনার্জি কারেন্সি, অর্থাৎ যেমন আমরা টাকা দিলে, টাকার কোনো নোট দিলে, 1 টাকা 2 টাকা দিলে একটা টাকার যে ভ্যালু পাওয়া যায়, তেমনভাবে এটিপি যদি আমি দেখাতে পারি তাহলে আমার কাছে এনার্জি আছে, এটা লোক বিশ্বাস করবে। তো একইভাবে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, সেই জন্য একে বলা হয় পাওয়ার হাউস। এবার প্রশ্ন যে কোথায় মাইটোকন্ড্রিয়া এটিপিটা তৈরি করে জেনারেলি? তো দেখতেই পাচ্ছ এই যে চেরি ফলের মতো অংশগুলো দেখতে পাচ্ছ না, এই চেরি ফলের মতো অংশগুলোকে বলা হয় অক্সিজোম বা F0F1 পার্টিকেল। তো প্রশ্ন এটার সঙ্গে এটিপির কি মিল আছে? না, এই যে লিখেছি না চেরি ফলের মতো এগুলো, এর অপর নাম হলো এটিপিএস। কি নাম? এটিপিএস। এবার প্রশ্ন যে এজ তো একটা এনজাইমকে বোঝায়, তাহলে কি এটা এনজাইম? হ্যাঁ, অবশ্যই। এজ মানে সে একটা এনজাইমের মতোই কিন্তু জেনারেলি কাজ করে থাকবে। এবার এই চেরি ফলের মতো যে অংশগুলো, এর মধ্যে একটা বিশেষ মেকানিজম, তোমরা যখন রেসপিরেশনে পড়বে তখন তোমরা ইনার মেমব্রেনে দেখতে পাবে যে একটা বিশেষ সাইকেল চলে, সেটা কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ঠিক আছে। ইটিএস কিন্তু এখানে জেনারেলি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু কোথায় চলে থাকে? জেনারেলি ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। এই ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়ারই একটা পার্ট হচ্ছে এই অক্সিজোম, যেটাকে আমরা জেনারেলি যখন তোমরা রেসপিরেশন পড়বে দেখতে পাবে এটা 5 নাম্বার সাবস্টেন্স হিসেবে আমরা ধরে থাকি, যেটা কি করে থাকে না এটিপির লাস্ট প্রোডাকশনটা করে থাকে। অর্থাৎ তার পূর্বে অনেকগুলো স্টেপ আছে, কিন্তু লাস্ট স্টেপটা কে করে থাকে? এই অক্সিজোম। সেই জন্য একে বলা হয়ে থাকে এটিপিএস। কি বলা হয়ে থাকে? এটিপিএস। ওকে। এরপরে এই মাইটোকন্ড্রিয়া এর মধ্যে আমি বললাম যে এটা একটা সেমি অটোনোমাস অর্গান, অর্থাৎ এ কী করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে। এখন তোমরা যখন ক্লাস 12-এ উঠবে তখন দেখতে পাবে যে প্রোটিন তৈরির জন্য আমাদের বেশ কিছু জিনিসের প্রয়োজন, একদম বেসিক জিনিস, যেমন ডিএনএ, আরএনএ, তার সঙ্গে রাইবোজোমের প্রয়োজন। তো এনসিআরটি একই শব্দ বলছে যে এর মধ্যে একটা পুরানো সার্কুলার সিঙ্গেল ডিএনএ দেখতে পাচ্ছ, এই যে ডিএনএটা এঁকেছি, এটার সঙ্গে তাহলে আর কী কী বৈশিষ্ট্য যাবে? এটা হলো একটা সিঙ্গেল, একটাই মাত্র থাকবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এবং এটা কেমন টাইপ দেখতে? সার্কুলার, ঠিক আছে। এবং এর মধ্যে সাইটোসিন এবং গুয়ানিন রিচ থাকে, যেখান থেকে বুঝতে পারি এটা প্রোক্যারিওট। সেই জন্য আমি শব্দ লিখেছিলাম এন্ডোসিম্বায়ন্ট। তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের শব্দটা আমি লিখেছিলাম। তাহলে তোমাদেরকে যদি ডিএনএ সম্পর্কে জিজ্ঞেস করে যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ কেমন, তোমরা বলবে এটা প্রোক্যারিওটের ডিএনএ যেমন হয় পুরনো টাইপ সেরকম, এবং সংখ্যায় হয় একটা এবং সার্কুলার অর্থাৎ গোল টাইপের দেখতে। এছাড়া আর একটা কী জিনিস থাকতে হবে বললাম? রাইবোজোম। এই রাইবোজোম থাকে এবং তার সঙ্গে কিছু পরিমাণে কি থাকে? বিভিন্ন ধরনের আরএনএ থাকে। আমি জাস্ট এটা ডিটেকশনের জন্য তোমাদেরকে ছবিটা এঁকে বোঝাচ্ছি যে এটা হলো আরএনএ। এই তিনটে জিনিস যখন কোনো একটা জিনিসের মধ্যে থাকবে, কোনো সেলের মধ্যে বা সেল অর্গানের মধ্যে, সে কিন্তু তৈরি করতে পারে প্রোটিন। আর যখন কেউ প্রোটিন তৈরি করতে পারে তখন তাকে আমরা বলে থাকি সেমি অটোনোমাস সেল অর্গানেল, অর্থাৎ সে নিজে নিজে কিন্তু অর্ধেকটা বাঁচার জন্য যোগ্য হয়ে গেছে, সে বাঁচতে পারবে। এবার যেহেতু এই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে, সুতরাং একটা সেলের মতো নিজেকে কমসে কম প্রতিষ্ঠিত করতে পারছে, বা প্রোক্যারিওট একটা সেল থেকে উৎপত্তি হয়ে একটা সেলের মতোই ও তৈরি হয়েছিল, পরবর্তীতে সেল অর্গানেলে কনভার্ট হয়েছে। তো যেহেতু ও এরকমভাবে বৈশিষ্ট্য রাখে এবং সেলের মধ্যে অবস্থান করে, সেই জন্য এর জন্য শব্দটা লেখা হয় সেল উইথিন সেল। বোঝা গেছে না? বোঝা যায়নি? বোঝা গেছে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এনসিআরটি যে লাইনটা আমি মিস আউট করে গেছিলাম সেটা বলি। ম্যাট্রিক্সের মধ্যে বিশেষ ধরনের এনজাইম আছে, শুধু ম্যাট্রিক্স নয়, এর প্রত্যেকটা সেলের লেয়ারে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট এনজাইম আছে, সেটা আউটার মেমব্রেন হোক, ইনার মেমব্রেন হোক বা ম্যাট্রিক্স, প্রত্যেকটা নিজের স্পেশাল এনজাইম ক্যারি করে প্রত্যেকটা পাথওয়েকে কন্টিনিউ করার জন্য। কী কী এনজাইম ক্যারি করে এখানে আমি বললাম না, ওটা রেসপিরেশনের
চ্যাপ্টার মধ্যে তোমরা যখন যাবে তখন কিন্তু ওখানে সম্পূর্ণভাবে ওটা পড়তে পারবে। এই ম্যাট্রিক্সের মধ্যে একটা বিশেষ ধরনের সাইকেল হয়, তাকে বলা হয় ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল একটা বিশেষ ধরনের সাইকেল যেখানে অক্সিজেনের প্রয়োজন পড়ে এবং খাদ্যকে জারিত করা হয়ে থাকে জেনারেলি, ঠিক আছে। সেটাকে বলা হয় অ্যারোবিক রেসপাইরেশন। কি বলা হয়? অ্যারোবিক রেসপাইরেশন। তো অক্সিজেনের উপস্থিতিতে কি হয়? রেসপিরেশন হয়ে থাকে। ওকে, তো এখানে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে ম্যাট্রিক্সে মেনলি কী হয়ে থাকে, তোমরা বলবে ক্রেবস সাইকেল। কী হয়ে থাকে? ক্রেবস সাইকেল। ওকে, এই যে এটিপিএস জিনিসটা লিখেছি না, এই এটিপিএস জিনিসটার সঙ্গে একটা জিনিস আছে, সেটা বলে দিই। সেটা কি? এটিপিএস তৈরি করে এটিপি। এই এটিপির পুরো ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট প্রথম অবস্থায় কি থাকে আমি বললাম যে এরা লাস্ট স্টেপে এসে কাজ করে এবং এটিপি তৈরি করে। প্রথমে থাকে অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে হলো 2 আর ট্রাই মানে হলো 3। এর সঙ্গে আর একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলে তখন হয় এটিপি। এবার এই যে এটিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হলো না, একেই আমরা বলে থাকি একে বলে থাকি ফসফোরাইলেশন। কি বলি? ফসফোরাইলেশন। অর্থাৎ ফসফরাস লেশন যুক্ত হচ্ছে কার সঙ্গে? এটিপির সঙ্গে, এবং তৈরি করছে এটিপি। এইটা যার উপস্থিতিতে হয় সেরকমভাবে আমরা তার ফসফোরাইলেশনের নাম দিই। এবার আমি কিছুক্ষণ আগে বললাম যে ক্রেবসের সাইকেলটা কী ধরনের হয়? অক্সিডেটিভ, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি। সেই জন্য এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ধরনের রেসপিরেশন হয় বা যে ধরনের এটিপি তৈরি হয় সেটা অক্সিজেন উপস্থিতি, তাই আমরা বলে থাকি অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। তাই তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মাইটোকন্ড্রিয়ার ফাংশন কি, তোমরা প্রথমেই বলবে মাইটোকন্ড্রিয়ার ফাংশন হলো এটিপি তৈরি করা। কোন পদ্ধতিতে এটিপি তৈরি হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের সেলুলার যে কাজ সেগুলোকে মেনটেন করা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। এটাই হচ্ছে মেন কাজ। তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে নির্দ্বিধায় মাইটোকন্ড্রিয়া এটুকু বললেই মোর দেন এনাফ। এবার তোমরা এনসিইআরটি খুলে দেখো, কোনো লাইন মিসে যাচ্ছে না এবং প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবে। এরপর আমরা শুরু করবো প্লাস্টিড। চলো প্লাস্টিডের দিকে এগিয়ে যাওয়া যাক। এরপর মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট খুব টপিক প্লাস্টিড, সেটা নিয়ে আমরা পড়বো। হেডিং করা আছে প্লাস্টিড এবং দেখতে পাচ্ছ বেশ কিছু আমি ভাগ লিখেছি। এগুলো কিছু বুঝতে পারছো না, জাস্ট তোমাদেরকে সহজ ভাষায় বলি। বাংলা বোর্ডের যেহেতু, বাংলার সহজ ভাষাতে বুঝলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্লাস্টিড মানে মনে রাখবে যে কোনো একটা সেল অর্গানেল যে বিশেষ ধরনের কালার কন্টেন্ট করে থাকে। ওকে, বিশেষ ধরনের একটা সেল অর্গানেল যে বিশেষ ধরনের কালার কন্টেন্ট থাকে। এবার এখানে একটা জিনিস লেখা আছে লিউকোপ্লাস্ট কালারলেস। তাহলে এখনই তো কন্ট্রাডিকশন হয়ে গেল যে স্যার সবাই কালার কন্টেন্ট করে থাকে, একই কোনো কালার কন্টেন্ট করে থাকে না? না, জেনারেলি এর মধ্যে কোনো কালার কন্টেন্ট থাকে না। তবে যেহেতু এর কিছু বৈশিষ্ট্য প্লাস্টিডের লাইক, প্লাস্টিডের মতো, সেই জন্য একে প্লাস্টিড ক্যাটাগরিতে রাখা হয়। তাহলে স্যার এই দুটো নিশ্চয়ই কালার কিছু কন্টেন্ট করে? হ্যাঁ, লেখাই আছে ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। তোমরা মনে রাখবে যে ক্রোমো শব্দটা মাল্টি কালারের জন্য জেনারেলি আমরা ইউজ করে থাকি। ক্রোমো শব্দটা মাল্টি কালার, সেটা হতে পারে অরেঞ্জ কালার, হতে পারে ইয়েলো কালার, হতে পারে রেড কালার, অথবা এদের কোনো মিক্সচারের কোনো কালার আসতে পারে। এটা কিন্তু তোমরা মনে রাখবে ক্রোমোপ্লাস্ট। আর এই শব্দটা তো তোমরা পড়েই এসেছো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে অলওয়েজ কেমন টাইপ কালার হয়? গ্রিন কালার। অলওয়েজ কেমন কালার? গ্রিন। স্যার আমরা তো জানি গ্রিন কালার ক্লোরোফিলের জন্য হয়, তাহলে আপনি স্যার লিখেছেন ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েডও কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু পরিমাণ থাকে, এনসিইআরটি লিখেছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল প্লাস ক্যারোটিনয়েড দুটো পিগমেন্টই কিন্তু একসঙ্গে থাকে। একদমই ওভার কনফিডেন্সে শুধু ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে। মনে রাখবে যে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল প্লাস ক্যারোটিনয়েড দুটো একসঙ্গে থাকে, কিন্তু ক্লোরোপ্লাস্টের কালার কেমন হয়? গ্রিন। এটা গ্রিন কালারে আমি লিখিনি, রেডে লিখেছি, সরি, লিখে দিলাম গ্রিন। তো মনে রাখবে ক্লোরোপ্লাস্টের কালার হয় গ্রিন। এখন ক্রোমোপ্লাস্টে আবার ব্যাক করি। ক্রোমোপ্লাস্টে এনসিইআরটি বলছে ক্রোমোপ্লাস্টে আমরা পাই ফ্যাট সলিউবল। কি পাই? ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড। তাহলে এটা একটা কোশ্চেন আছে, ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড কেমন হয়ে থাকে ক্রোমোপ্লাস্টের মধ্যে? ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েড জেনারেলি দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হলো ক্যারোটিন আর একটা হলো জেন্থোফিলাস, এবং এর সঙ্গে আরও অ্যাসোসিয়েটেড জিনিস আছে। এনসিইআরটি ওই জন্য লিখেছে ক্যারোটিন, জেন্থোফিলাস অ্যান্ড আদার্স। জেনারেলি আমরা ক্যারোটিনের কালার দেখি অরেঞ্জ, সেই জন্য আমরা দেখবে যে গাজরের কালার দেখি কেমন? অরেঞ্জ। গাজর কেমন দেখতে হয়ে থাকে বলো? অরেঞ্জ। অরেঞ্জ মানে কেমন? অরেঞ্জকে বাংলায় কি বলে? কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তারপর হচ্ছে জ্যান্থোফিলের কালার কেমন হয়? ইয়েলো। এবার এই বেসিস যে জিনিসগুলো লিখেছি, এই দুটো জিনিস নিশ্চয়ই কম বেশি বুঝতে পেরেছো। এটা সম্পর্কে আমরা একদম ডিটেলসে যাব একটু জাস্ট পরে। এখন এই ক্রোমোপ্লাস্ট যে দেখতে পাচ্ছ, যেটা ক্যারোটিনয়েড ক্যারি করে, এখানেও ক্যারোটিনয়েড ক্যারি করে। এখানে কিন্তু কোনো ধরনের পিগমেন্ট ক্যারি করে না। এনসিইআরটি প্রথমে বলছে যে এই প্লাস্টিড একটা বিশেষ ধরনের সেল অর্গানেল যে কী করে থাকে না, বিশেষ ধরনের পিগমেন্ট ক্যারি করে থাকে, এবং বিশেষ ধরনের পিগমেন্ট ক্যারি করার জন্য বিশেষ তারা সেলের মধ্যে তাদের ফাংশনকে এক্সিকিউট করে থাকে। তার মধ্যে এক্সেপ্ট কী হয়ে যাচ্ছে? লিউকোপ্লাস্ট। এই হয়ে থাকে কালারলেস। কালারলেস হয়ে থাকে। তাহলে কি স্যার এ কোনো কালার শো করে না? না, এ কোনো কালার শো করে না। এর মেন কাজ হচ্ছে স্টোর করা। কী কাজ করা? স্টোর, অর্থাৎ কোনো জিনিসকে জমা রাখা। এবার যে জিনিস যেমনভাবে জমা রাখে তার ভিত্তিতে ওর নাম তেমন হয়ে থাকে। আমরা জানি আমাদের বডির মধ্যে জানি তিনটে জিনিস আছে যেগুলো মেটাবলাইজ হয়, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট।
বা অয়েল। এই তিনটে জিনিসকে যেভাবে জমা রাখবে তার ভিত্তিতে তার নাম হয়। তোমরা বিভিন্ন জায়গায় নাম দেখতে পাবে অ্যামাইলো শব্দটা যখনই থাকবে তখনই এটা কার্বোহাইড্রেটের সঙ্গে রিলেটেড। অ্যামাইলো শব্দ থাকা মানে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের একটা উদাহরণ এনসিইআরটি দিয়েছে স্টার্চ। কী দিয়েছে? স্টার্চ। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে কোনো প্লাস্টিড যদি স্টার্চকে স্টোর করে তখন তাকে কি বলবে? অ্যান্সার হবে সরাসরি অ্যামাইলোপ্লাস্ট। এরপর আছে অয়েল। দেখো অয়েল আর এখানে নামের মধ্যে একটু ও অয়েল টয়েল এরকম টাইপই নেই। তাহলে ইলিওপ্লাস্ট হচ্ছে কি? অয়েল এবং ফ্যাটকে সংরক্ষণ করে। এটা মনে রাখবে। তোমরা জানো যে ফ্যাট থেকে আমরা কি পাই? জেনারেলি অয়েল বা ফ্যাটেরই একটা ট্রান্সফরমেশনে কিন্তু অয়েল তৈরি হয়ে থাকে। সুতরাং মনে রাখবে অয়েল মানে ও টাইপ যে শব্দগুলো আছে এখানে ও আই এল, তার মানে এটা কি হবে? অয়েল বা ফ্যাটকে জমা রাখা। অ্যামাইলো শব্দটা মনে রাখবে এটা কার্বোহাইড্রেটের জন্য বা স্টার্চের জন্য জেনারেলি ইউজ হয়। আর এই প্রোটিনের সঙ্গে একটা শব্দ ইউজ হয় তাকে বলা হয় অ্যালিউরো। এই অ্যালিউরো শব্দটা কিন্তু তোমরা ক্লাস 12 যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্ট পড়বে ওখানে গিয়ে দেখবে যে একটা ভুট্টার ছবি আছে, তার উপরে একটা প্রোটিনের লেয়ার আছে, যেটা এনসিইআরটিতে জিজ্ঞাসা করে যে লেয়ারটা কিসের তৈরি? অ্যান্সার হবে প্রোটিনের তৈরি, তার নাম হচ্ছে অ্যালিউরোন। তাহলে অ্যালিউরোন থেকে মনে রাখবে অ্যালিউরো শব্দটা প্রোটিনের জন্য ইউজ হয়, আর প্লাস্ট শব্দটা তো প্লাস্টিডের জন্য। সুতরাং এটা হচ্ছে একটা বেসিক, জাস্ট প্লাস্টিডের সম্পর্কে যেটুকু জানলেই নয়। আমি একটা বোর্ডের মধ্যে তোমাদেরকে ওয়ান ছক এঁকে দিয়েছি, তোমরা এটার যদি প্রয়োজন বোধ করো স্ক্রিনশট নিয়ে নাও, যেটা এনসিইআরটির কিন্তু একদম সারমর্ম। এবার একটা জিনিস জাস্ট মিস আউট করে গেছি, সেটা একটুখানি আমি বলে দিই। সেটা হচ্ছে এখানে যে কটা তোমরা প্লাস্টিক দেখছো না, সবাই একে অপরের মধ্যে কিন্তু ট্রান্সফার হতে পারে। যেমন ধরো ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্ট কিন্তু ক্লোরোফিলে পরিণত হতে পারে। আবার ক্লোরোফিল ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে। একইভাবে ক্লোরোফিল কিন্তু লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে, আবার লিউকোপ্লাস্ট ক্লোরোফিলে পরিণত হতে পারে। একইভাবে অপরগুলোও কিন্তু হয়ে থাকে। এটা উদাহরণ কি? যেমন ধরো ক্লোরোফিল, ক্লোরোফিলের কারণে কী কালার হয়ে থাকে? একটু আগেই বললাম গ্রিন কালার। বহু ফল দেখতে পাবে তোমরা যে যখন কাঁচা থাকে তখন কী কালার থাকে? গ্রিন কালার। এই গ্রিন কালারটা যখন সে পেকে যায় তখন কালার হয়ে যায় বিভিন্ন ধরনের, রেড হয়ে যায়, অরেঞ্জ হয়ে যায়, ইয়েলো হয়ে যায়, বিভিন্ন ধরনের তোমরা ফল দেখতে পাবে। কিছুদিন পরে আম পাকবে, আমের দেখবে অরেঞ্জ কালার হচ্ছে, কোনোটা হালকা অরেঞ্জ অথবা ম্যাক্সিমামটা ইয়েলো দেখবে। তো ওগুলো প্রথমে কিন্তু আম ছোটোবেলায় কী থাকে বা কাঁচা অবস্থায় কী থাকে? গ্রিন। তাহলে গ্রিন থেকে কিন্তু ক্রোমোপ্লাস্টে কেমন কালার হয়ে গেল? ধরো রেড হয়ে গেল, অরেঞ্জ হয়ে গেল বা ইয়েলো হয়ে যেতে পারে। তাহলে দেখতেই পাচ্ছ এই যে জিনিসটা কি হলো? ট্রান্সফর্ম হতে পারে। এরা কি হতে পারে? ট্রান্সফর্ম হতে পারে। তাহলে এবার এটার যখন অ্যান্সার তোমাদেরকে ফল নিয়ে বললাম, তোমাদের যেন মনে থাকে যে ক্রোমোপ্লাস্ট আমরা ম্যাক্সিমাম কোথায় পেয়ে থাকি? আমরা জেনারেলি ফলের এপিকার্প। এপিকার্প মানে কি? একদম ফলের উপরের যে লেয়ারটা, যেটা তোমরা দেখতে পাবো। ধরো টমেটোর উপরে যে লেয়ারটা একদম লাল কালার, ওটা কি? ক্রোমোপ্লাস্ট। ধরো একদম আমের কাঁচা অবস্থায় উপরে যে লালটা, ওটা তো সবুজ রঙের, ওটা ক্লোরোফিলের কন্টেন্ট থাকে, কিন্তু ওটা পেকে গেলে হয়ে যায় ইয়েলো টাইপ কালার বা হালকা অরেঞ্জ টাইপ কালার। ওটা কিসের জন্য হয়? ক্রোমোপ্লাস্ট। সুতরাং মনে রাখবে এখান থেকে এখানে গেলে কিন্তু এরা কি হয়ে থাকে? জেনারেলি কালার চেঞ্জ করতে পারে। এবার ধরো কোনো একটা পাতা সবুজ আছে, ধরো কথার জন্য বলছি যে তোমরা বিভিন্ন জায়গায় দেখেইছো, দেখবে কিছু কিছু জায়গায় ইট বা বস্তা যদি ঘাসের উপর রেখে দেওয়া হয়, দেখবে যে কিছুদিন পর যাবার পর দেখবে ওই ঘাসটা কিন্তু সাদা টাইপ হয়ে গেছে, সবুজ ছিল সাদা হয়ে গেছে। তাহলে এই যে সবুজ ছিল কালারলেস হয়ে গেল, কিসের জন্য? ক্লোরোফিল লিউকোপ্লাস্টে পরিণত হয়ে গেল। আবার কিছুদিন পর ওই ইট সরিয়ে দিয়ে চলে আসবে, দেখতে পাবে যে ওই যে কালারলেস যে ঘাসটা ছিল ওটা আবার ব্যাক করবে কিসে? গ্রিন কালারে। সুতরাং এই যে বিশেষ ধরনের একটা পরিবর্তন কিন্তু প্লাস্টিকের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে। এর মানে কি এটা যে সব সবুজ জিনিস সবসময় লাল অরেঞ্জ হয়ে যাবে? না, কিছু কিছু ক্ষেত্রে কন্ডিশনাল এরা কিন্তু চেঞ্জ হতে পারে। জাস্ট এই জিনিসটার উপরে আমি ফোকাস করছি। এরপর আমরা পড়বো ক্লোরোপ্লাস্ট। এবার আমরা পড়বো ক্লোরোপ্লাস্ট। প্লাস্টেরই একটা ভাগ, সে কারণে আমি এটা আর মুছি দিই। ক্লোরোপ্লাস্টে জেনারেলি ক্লোরোফিল এবং ক্যারোটিনের পিগমেন্ট থেকে থাকে। এনসিইআরটির পুরো পেজটাকে এখানে ছবি আকারে জাস্ট এঁকে দিয়েছি। এগুলো পড়লেই এবং যেগুলো আমি মুখে বলবো এখন এক্সট্রা কিছু জিনিস, সেগুলো মনে রাখলে মোর দ্যান এনাফ ফর ইউর নিট এক্সাম আর বোর্ডসের জন্য যথেষ্ট। কারণ এগুলো থেকে আর কোনো দিন বড় কোশ্চেন আসবে না যে তোমাকে ছবি আঁকতে হবে, জাস্ট এমসিকিউ যেগুলো লিখছি এখান থেকে কিন্তু আসবে। প্রথমেই দেখো ক্লোরোপ্লাস্ট জেনারেলি আমরা যেমন মাইটোকন্ড্রিয়া পড়েছিলাম সেলের মধ্যে কটা থাকে, এখানেও দুটো উদাহরণ এনসিইআরটি দিয়েছে, দুটো উদাহরণই মুখস্থ করবো। ক্লামাইডোমোনাস বলে একটা গ্রিন অ্যালগি আছে, ক্লাস 11-এ তোমরা নিশ্চয়ই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ওখানে চ্যাপ্টার অ্যালগি পড়েছো। তো অ্যালগি একটা উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাস, এটা হচ্ছে একটা গ্রিন অ্যালগি। গ্রিন অ্যালগি মানে কি? ওর সবুজ কালার। সবুজ কালার কেন হয়? কারণ ওর মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট। তো ওর মধ্যে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কটা? ওর মধ্যে সংখ্যা হলো একটা মাত্র ক্লোরোপ্লাস্ট ওর মধ্যে প্রেজেন্ট আছে। এরকমই একটা সেল হলো মিজোফিল। ঠিক আছে, মিজোফিল হচ্ছে একটা সেল। এই মিজোফিল সেল কোথায় থাকে? জেনারেলি আমরা যত সবুজ গাছপালা দেখতে পাই সবার মধ্যে আমরা বলি না ক্লোরোফিল আছে, ক্লোরোফিল আছে। তো ক্লোরোফিল কোথায় থাকে সেটা তো একটু পরে ডিসকাস করছি, কিন্তু ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। তাহলে আমাদের জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস কি যদি জিজ্ঞাসা করে যে সবুজ কালার কেন হচ্ছে? অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। কিসের জন্য অ্যান্সার? ক্লোরোপ্লাস্ট। সুতরাং এই মিজোফিল
হচ্ছে একটা সেল, যেটা গোটা পৃথিবীর বুকে যত আমরা সবুজ পাতা দেখতে পাচ্ছি সবার পাতাগুলোকে জেনারেলি তৈরি করে থাকে মেসোফিল সেলের কন্টেন্ট, মানে মেসোফিল সেল দ্বারা পাতাগুলো তৈরি হয়ে থাকে। এই মেসোফিল সেলের মধ্যে থাকে সবুজ কালারের জন্য দায়ী ক্লোরোপ্লাস্ট। কটা থাকে সংখ্যায়? জেনারেলি 20 থেকে 40-এর মধ্যে ভ্যারি করে। কিছু কিছু পাতা খুব গাঢ় সবুজ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে ক্লোরোফিলের পরিমাণটা অনেকটা বেশি। কারো পাতা দেখবে হালকা সবুজ বা কচি পাতা যেগুলোকে আমরা বলে থাকি একদম কলাপাতি সবুজ যেটাকে বলে থাকি, তার মধ্যে জেনারেলি একটু ক্লোরোফিলের পরিমাণটা কম থাকে। এবার আমরা মাইটোকন্ড্রিয়া যেমন ছবিকে আমরা বলেছিলাম যে শেপ কেমন হয়, সসেজ শেপ বা সিলিন্ড্রিক্যাল শেপ, এর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ শেপ দেখতে পাই বিভিন্ন ধরনের সেলের মধ্যে। এটা লেন্স টাইপ হতে পারে। লেন্স মানে কেমন টাইপ? ধরো আমরা লেন্সের ছবি জেনারেলি দেখেছো এক আঁকা হয়, এরকম ধরনের লেন্স শেপের হতে পারে, অথবা ওভাল শেপের মানে ডিমের মতো এরকম হতে পারে, স্ফেরিক্যাল মানে একদম গোল টাইপ হতে পারে, অথবা ডিস্কয়েড মানে একটু বাঁকাচড়া ডিস্ক যেমন হয়ে থাকে ওরকম টাইপ হতে পারে, রিবন টাইপ মানে দড়ি যেমন রিবন হয়ে থাকে এরকম বাঁকাচড়া টাইপ, ওরকম টাইপ কিন্তু একটা শেপ হতে পারে। এবার এগুলো তো বেসিক জিনিস গেল। এরপর যে জিনিসটা করবো সেটা হচ্ছে লেন্থ কত হয় একটা ক্লোরোপ্লাস্ট, লেন্স, ওভাল, স্ফেরিক্যাল যাই হোক না কেন জেনারেলি এই রেঞ্জের মধ্যে কিন্তু পড়ে। উইথ মানে চওড়া কতটা, চওড়া মানে ধরো এই দিকটা চওড়া ধরলাম, এটা কত হয় 2.4 মাইক্রোমিটারের মতো, এবং লেন্থ হয়ে থাকে 5 to 10, জাস্ট এর ডবলের কাছাকাছি কিন্তু লেন্থ হয়ে থাকে, অর্থাৎ এদিক থেকে এদিক কম বেশি ডবল হয়ে থাকে। তো এটা হচ্ছে বেসিক ডেটা যেটা এলসিআরটি দিয়েছে, ওটাকে আমি প্রথমে ডিসকাস করলাম। এবার ক্লোরোপ্লাস্ট স্ট্রাকচার করবো, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই স্ট্রাকচারটা যতক্ষণ না বুঝতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা প্ল্যান্ট ফিজিওলজি যে রেসপিরেশন চ্যাপ্টার আছে বা ফটোসিনথেসিস চ্যাপ্টার আছে, সরি রেসপিরেশন নয় ফটোসিনথেসিস চ্যাপ্টার আছে, সেটা ততক্ষণ পর্যন্ত কোনোভাবে ক্লিয়ার করতে পারবে না। সুতরাং বেশ কিছু বেসিক টার্ম যেগুলোকে আমি স্ট্রাকচার থেকে বোঝাবো, এটাকে যদি মাথার মধ্যে রেখে দাও, প্ল্যান্ট ফিজিওলজির কিন্তু ওই ফটোসিনথেসিস চ্যাপ্টারে একটা টার্মেও তোমার গোলমাল হবে না। আবার তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, দেখো ধরো এটা হচ্ছে একটা সেল, এই সেলের মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট, যেমন আমরা এঁকেছিলাম মাইটোকন্ড্রিয়া, তেমন হবে সেলের মধ্যে আঁকলাম ক্লোরোপ্লাস্ট। তাহলে বলে ক্লোরোপ্লাস্টের বাইরের অংশটা কী থাকবে? সাইটোপ্লাজম, এবং এটা হলো ক্লোরোপ্লাস্ট। দেখতে পাচ্ছ এই ক্লোরোপ্লাস্টের ছবিটাই আমি দুটো মেমব্রেন এঁকেছি। ঠিক আমি তোমাদেরকে একটু আগে বললাম না যে মাইটোকন্ড্রিয়া যেমন ডবল মেমব্রেন থাকে, তেমন ক্লোরোপ্লাস্টের ডবল মেমব্রেন থাকে, তখন নিউক্লিয়াসেরও কিন্তু ডবল মেমব্রেন থাকে। এই তিনটে জিনিস আমাদের সিলেবাসে আছে যারা ডবল মেমব্রেন কন্টেন্ট করে থাকে, এবং সেলের মধ্যে জেনারেলি এই তিনটাকে আমরা ডবল মেমব্রেন পেয়ে থাকি। তো এই যে বাইরের মেমব্রেনটা আছে, এটা নিশ্চয়ই আমার বলার অপেক্ষা রাখে না। এই বাইরেরটাকে আমরা বলবো আউটার মেমব্রেন, ভিতরে যেটা আছে তাকে বলবো ইনার মেমব্রেন, এবং ভিতরে যে জায়গাটা আছে তাকে আমরা বলবো ইন্টারমেমব্রেন স্পেস। জেনারেলি এর ক্ষেত্রে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ইন্টারমেমব্রেন বা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস মানে আউটার এবং ইনার মেমব্রেনের মাঝখানে যে জায়গাটা, ওখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ হয়ে থাকে, সে কারণে ওর কিন্তু খুব ইম্পর্টেন্স, এর ক্ষেত্রে জেনারেলি অত ইম্পর্টেন্স নেই। তবে বলা হয়ে থাকে যে ইনার মেমব্রেনটা এই ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যতটা পারমিয়েবল, মানে যতটা এদিক থেকে ওদিক কোনো জিনিস সহজে যেতে পারে, এই ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এনসিআরটি বলছে লেস পারমিয়েবল। কি? লেস পারমিয়েবল, অর্থাৎ কোনো জিনিস সহজে কিন্তু এই আউটার মেমব্রেন পার করলেও ইনার মেমব্রেনটা কিন্তু সহজে পার করতে পারবে না। এনসিআরটির ভাষা যে ইনার মেমব্রেন অফ ক্লোরোপ্লাস্ট ইজ লেস পারমিয়েবল টু সাবস্টেন্স। সুতরাং মনে রাখবে যে এটা কম পারমিয়েবল। তাহলে দেখো এর বাইরে এখানে আছে সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম, আর এর ঠিক ভিতরে আমরা মাইটোকন্ড্রিয়া যেমন এঁকেছিলাম না, এরকম ক্রিজ ছিল যেটাকে আমরা বলেছিলাম ক্রিস্টি, এর ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো জিনিসপত্র নেই, কিন্তু আমরা বলেছিলাম যে ক্রিস্টির মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে তার নাম দিয়েছিলাম ম্যাট্রিক্স। মনে আছে না? মনে নেই? মনে আছে। কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ফাঁকা জায়গা তার নাম দিয়েছি আমরা স্ট্রোমা। কি নাম? স্ট্রোমা। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্যে ফাঁকা জায়গা, অর্থাৎ ইনার মেমব্রেনের ভিতরে যে ফাঁকা জায়গা তার নাম হচ্ছে স্ট্রোমা। কার ক্ষেত্রে? ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে। কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ইনার মেমব্রেন ভিতরে যে জায়গাটা আছে তাকে আমরা বলে থাকি ম্যাট্রিক্স। ওর ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের কাজ ছিল, একইভাবে স্ট্রোমারও কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে। যখন তোমরা ক্লোরোপ্লাস্টের ফাংশনের উপর ডিপেন্ড করে যখন ফটোসিনথেসিস দেখবে তখন কিন্তু দেখতে পাবে স্ট্রোমাতে বিভিন্ন ধরনের এনজাইম আছে যেগুলো তার কিন্তু হিসাবে কাজ করে থাকে। এবার এই যে এখানে ছবি কিছু আঁকা আছে দেখতে পাচ্ছ, যেগুলোকে কয়েনকে পরপর দাঁড় করে রাখলে যেমন দেখতে লাগে ওরকম দেখতে লাগছে। এই এক একটা কয়েনকে এনসিআরটি বলছে থাইলাকয়েড। স্যার এটা কি কয়েনের মতো দেখতে লাগছে, আপনি উদাহরণ দিলেন নাকি এনসিআরটি বলছে? এনসিআরটি বলছে যে ইট ইজ এ পাইলস অফ কয়েন, অর্থাৎ অনেকগুলো কয়েন একসঙ্গে পাইল করে রাখা আছে, পরপর ধাপে রাখা আছে। এবার এই যে পুরো স্ট্রাকচার দেখতে পাচ্ছ না, যতগুলো কয়েনকে রাখা আছে, এটাকে আমরা বলে থাকি জেনারেলি গ্রানা। কি বলে থাকি? গ্রানা। অনেকগুলো যদি একসঙ্গে থাকে তখন তাকে গ্রানা বলি, যেমন এটা যদি একসঙ্গে পাইল অফ যদি থাকে তখন তাকে গ্রানা বলি। আর সিঙ্গেল যদি থাকে সিঙ্গুলার যদি পাইলস অফ কয়েন থাকে তখন তাকে আমরা বলে থাকি গ্রানাম। কি বলি? গ্রানাম। সুতরাং যেটা নামটা বড় এটা হলো সিঙ্গুলার, এটা সংখ্যায় কম, আর গ্রানা হচ্ছে সংখ্যায় বেশি, প্লুরাল নাম্বার। এবার প্রশ্ন যে স্যার এক একটা কয়েনকে কী বলবেন বলছিলেন আপনি? এ দেখো না লেখাই তো আছে থাইলাকয়েড। এক একটা কয়েনকে আমরা বলে থাকি থাইলাকয়েড। বোঝা গেছে? এক একটা কয়েনকে আমরা কী বলে থাকি? থাইলাকয়েড। কিছু জায়গায় এটা নিয়ে বলা আছে যে এই ইনার মেমব্রেনে নাকি এক্সটেনশন হয়ে গিয়ে এই থাইলাকয়েড মেমব্রেনটা তৈরি হয়ে থাকে। তবে
ওটা নিয়ে কনফিউশন আছে, আমি সেটা নিয়ে যাচ্ছি না। জাস্ট তোমরা মনে রাখো যে এই থাইলাকয়েড হচ্ছে একটা সিঙ্গেল জিনিস যেগুলো এইভাবে তৈরি হয়েছে। এবার একটা কয়েনকে ধরো আমি বাইরে বের করে নিয়ে চলে আসছি, ধরো এরকমভাবে একটা কয়েনকে বাইরে বের করে নিয়ে চলে আসছি, তাহলে এই কয়েনটা বের করে নিয়ে চলে এলে এরকম টাইপ হবে। এবার কয়েনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মেমব্রেন, এর ভিতরে একটা ফাঁকা জায়গা আছে। এনসিআরটি বলছে যে এই থাইলাকয়েডের ভিতরে যে ফাঁকা জায়গা আছে এর নাম হচ্ছে লুমেন। কি নাম? লুমেন। তাহলে দেখো ক্লোরোপ্লাস্টের ভিতরের ফাঁকা জায়গার নাম স্টোমা, আর থাইলাকয়েডের মধ্যে ভিতরের জায়গার নাম হলো লুমেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মানে বিশালই ইম্পর্টেন্ট। এটাকে ফটোসিনথেসিসে বারবার পাবে যে লুমেনে কী থাকে, লুমেনে কী থাকে, স্টোমাতে কী থাকে, বারবার পাবে। তখন কিন্তু মনে রাখবে এই থাইলাকয়েডের ভিতরের ফাঁকা জায়গার নাম হলো লুমেন, আর ক্লোরোপ্লাস্টের ভিতরে ফাঁকা জায়গার নাম যার মধ্যে এই সবগুলো রাখা আছে এর নাম হলো স্টোমা। বোঝা গেছে? আর এই পাইল অফ যে কয়েনগুলো রয়েছে এরা একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড থাকে। আমরা বলেছিলাম যে ইন্টারকানেক্টেড যদি কোনো জিনিস থাকে তার জন্য আমরা শব্দ ইউজ করি ল্যামেলা। আর স্টোমার মধ্যে যে কানেক্ট করেছে দুটো গ্রানাকে বা দুটো থাইলাকয়েডকে তাদেরকে বলা হয় স্টোমা ল্যামেলি, কারণ স্টোমার মধ্যে এই ল্যামেলিগুলো আছে বলে একে বলা হয় স্টোমা ল্যামেলি। তাহলে কি স্যার নামের উপর ডিপেন্ড করে কি ল্যামেলি ট্যামেলি কিছু নাম হয়ে থাকে? হ্যাঁ, এই যেমন এখানে তোমাদের এঁকেছি না থাইলাকয়েডটা, এই থাইলাকয়েড যদি নিচে আরেকটা এরকমভাবে থাকে, এরা দুজনে এরকম ফাঁকা ফাঁকা থাকে। এই থাইলাকয়েড এরা দুজনে পরস্পর এরকমভাবে একটা ল্যামেলির মাধ্যমে মেলে, তাহলে এটার নাম ল্যামেলি। কার মাধ্যমে আছে? দুটো গ্রানার মধ্যে, তখন তাকে আমরা বলে থাকি গ্রানা ল্যামেলি। কি বলি? গ্রানা ল্যামেলি। গ্রানা ল্যামেলি যদি কোশ্চেন করে কোথায় অবস্থিত? দুটো থাইলাকয়েডের মধ্যে। কোথায় অবস্থিত? দুটো থাইলাকয়েডের মধ্যে। আর যদি জিজ্ঞাসা করে স্টোমা ল্যামেলি কোথায় অবস্থিত, না দুটো থাইলাকয়েডের এরকমভাবে মধ্যে আর দুটো আলাদা গ্রানার মধ্যে কানেক্টিং হলে তখন তাকে আমরা বলি স্টোমা ল্যামেলি। দুটো গ্রানার মধ্যে কানেক্টিং স্টোমা ল্যামেলি, দুটো থাইলাকয়েডের মধ্যে কানেক্টিং হলে তাকে বলবো গ্রানা ল্যামেলি বা গ্রানাম ল্যামেলি, জেনারেলি জাকুস বলা হয়ে থাকে। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি সবুজ সবুজ কয়েন এঁকেছি, তার মানে নিশ্চয়ই সবুজ কালারটা বা ক্লোরোপ্লাস্টের কালারটা এখানেই কোথাও থাকে। তো সবুজ কালারটা কোথায় থাকে? না এই যে থাইলাকয়েড এঁকেছি না, এই থাইলাকয়েডের মেমব্রেনের কিন্তু মধ্যে থাকে কে? সবুজ কালারটা। সবুজ কালারটা মানে কি বলতে চাইছি আমি? ক্লোরোফিল। কে থাকে বলো? ক্লোরোফিল। ক্লোরোফিল কোথায় থাকে? না এই যে থাইলাকয়েডের মেমব্রেন আছে, এই থাইলাকয়েডের মেমব্রেনের উপর। তোমরা যখন ফটোসিনথেসিস পড়বে দেখতে পাবে হচ্ছে ক্লোরোফিলের বিভিন্ন টাইপ আছে, ক্লোরোফিল এ বি সি। তো সেগুলো যখন পড়বে সেগুলো কালারেরও কিছু কিছু ভ্যারাইটি পাবে, যেটা ক্যারোটিনয়েডের সঙ্গে তখন যুক্ত কীভাবে হচ্ছে সেই কমন সেন্সটা কিন্তু বুঝতে পারবে। এবার দেখো এখানে আমি এরকম গোল একটা ছবি এঁকেছি। স্যার এরকম ছবি তো মাইটোকন্ড্রিয়া তো দেখেছি, এটা কি? এটা হচ্ছে একই ভাব যেটা মাইটোকন্ড্রিয়া ছিল সেটা হচ্ছে এখানেও একই ডিএনএ। কী জিনিস এটা? ডিএনএ। কটা আছে? সিঙ্গেল। এবং এই ডিএনএটা হয়ে থাকে ডবল স্ট্যান্ডার্ড। কেমন হয়ে থাকে? ডবল স্ট্যান্ডার্ড। স্যার এটা তো গোল দেখতে লাগছে, তাহলে কি সার্কুলার? হ্যাঁ সার্কুলার। সুতরাং এই তিনটে শব্দ কিন্তু ক্লোরোপ্লাস্টের ডিএনএ সম্পর্কে অবশ্যই মনে রাখবে। সিঙ্গেল থাকে, ডবল স্ট্যান্ডার্ড হয় এবং সার্কুলার হয়ে থাকে। তার সঙ্গে এখানে কিছু রাইবোজোমও পাওয়া যায়। কেমন রাইবোজোম? যেমনভাবে মাইটোকন্ড্রিয়া পেয়েছিলাম যে প্রোক্যারিওটাস 70s, ঠিক একই। এর সঙ্গে এখানে কিন্তু আমরা কিছু কিছু আরএনএও কিন্তু পেয়ে থাকি। সুতরাং এটাও কিন্তু একটা সেমি অটোনোমাস সেল অর্গানেল। সুতরাং তোমাদেরকে জিজ্ঞেস করে মাইটোকন্ড্রিয়ার মতো আরেকটা সেমি অটোনোমাস সেল অর্গানেল নাম বলো, অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। মনে থাকবে না? থাকবে না? অবশ্যই মনে থাকবে। এরপরে এই যে জিনিসটা এতগুলো আঁকা আছে না, তোমাদেরকে জিজ্ঞাসা করবে ক্লোরোপ্লাস্টের মেন কাজ কী। তো ক্লোরোপ্লাস্টের মেন কাজ হচ্ছে ফটোসিনথেসিস করা। ফটোসিনথেসিস করা মানে কি? খাদ্য তৈরি করা। জেনারেলি কার্বোহাইড্রেট বা প্রোটিন নাকি এর মধ্যে তৈরি হয়, এনসিআরটি বলছে। এবং কিছু কিছু জায়গায় লেখা আছে যে প্রোটিন, কার্বোহাইড্রেট বা কিছু কিছু লিপিড জিনিসপত্র এখানে জমা হয়ে থেকে যায় কী হিসাবে? গ্র্যানিউল হিসাবে, ছোটো ছোটো দানার মতো অংশ। সেই জিনিসটাকে আমি জাস্ট বলেছি যে স্টার্চ এখানে যদি দানার মতো জমা হয়ে থেকে যায় তখন বলবো স্টার্চ গ্র্যানিউল। এখানে যদি লিপিডের ডপলেট থেকে যায় তখন তাকে বলবো লিপিড গ্র্যানিউল বা লিপিড ডপলেট। তো এনসিআরটির একদম বেসিক প্রত্যেকটা জিনিস আমি বলে দিয়েছি, প্রত্যেকটা লাইন বলে দিয়েছি। এর উপর যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। মোর দ্যান এনাফ তোমাদের বোর্ডসের এমসিকিউ করার জন্য এবং নিটের জন্য। আজকের জন্য ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট বক্সে কমেন্ট করে যাও নেক্সট কোন টপিকের উপর তোমাদের ভিডিও প্রয়োজন। থ্যাংক ইউ অল।